শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজার রক্ষায় সব কিছু করবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার, যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করব। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আইএলওর সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রবাসী আয়ে নতুন রেকর্ড। মার্চে এসেছে $৩২৯ কোটি। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি, পর্যবেক্ষণ IMF-এর। চতুর্থ ও পঞ্চম কিস্তি ঋণ পাওয়ার আশা সরকারের। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ৬৮৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। অর্থ পাচারের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে ২ মামলা। SSF-এর সাবেক ডিজির বিপুল সম্পদ জব্দ। গুমের মামলা, তদন্তকারী দলকে টাইম বোমা পুঁতে হত্যা চেষ্টার দাবি। যত ষড়যন্ত্রই হোক, জুলাই গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। এবং দীর্ঘ ছুটির পর পুরানো রূপে ফিরছে ঢাকা। খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশেপাশে পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য। শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির বাণিজ্য দফতরেও চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সব পক্ষ। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে সক্ষমতার প্রমাণ দিতে পারবেন তারা। শেলফ লাইফ আছে যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ব। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা। প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ২টি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির বাণিজ্য দফতরে পাঠাবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে USTR-এর কাছে। USTR তো আপনারা জানেন, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে। এই দুটো হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে এটা চলে যাবে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় জোর দেবে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পের বাজার রক্ষায় সব চেষ্টা করা হবে বলেও জানান। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরও এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আসে, শুধু পণ্যের উপরে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছে। আগামী ১-২ দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। মার্কিন শুল্কের প্রভাব ভোক্তা ও বায়ারদের উপর পড়লেও শ্রমিকদের দিক থেকে খরচ আর কমানো যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। চিঠিতে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ আগের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর অনুরোধ করবে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও থাকবে।
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিন ব্যাপী এই সম্মেলনে বিশ্ব ব্যাংক, ILO এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই, অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, ILOর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। ILOর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয়ে নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসের রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয়ে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই মনে করছে সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $329 কোটি এসেছে মার্চে। এতে বেড়েছে রিজার্ভও। রফতানি পণ্যের ওপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এতে বড় কোনো প্রভাব পড়বে না। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটাকে কভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে ঋণের কিস্তি মিলবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। আগস্টের হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীর জামিন নাকচ। কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। 10 নারী আইনজীবী সহ 11 জনের জামিন মঞ্জুর। এবার অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের চেয়ারম্যান। এ সময় টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।
ঈদের লম্বা ছুটি কাটিয়ে রোববার প্রথম দিবসে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা দুদকে যে কাজ করি তার একটি রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আবারও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে। সংস্থাটির চেয়ারম্যান জানান, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামে দুটি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রীকেও। ৩৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৫৬টি অ্যাকাউন্টের মাধ্যমে ৬৮৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা করার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপিত হবে। মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে ৫৬টি অ্যাকাউন্টে ৬৮৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। এরপর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেই। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের বিচার বানচাল। প্রসিকিউটর তদন্ত সংস্থার একটি দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, গুমের একটি মামলা তদন্ত করতে গিয়ে বোমা পুঁতে রাখার বিষয়টি দেখতে পান তারা, তবে কবে কোথায় বিস্তারিত জানাননি তিনি। তাজুল ইসলাম বলেন, যত ষড়যন্ত্র হোক ট্রাইব্যুনালের বিচার কেউ বানচাল করতে পারবে না। বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার বিচারে রোববার 4টি মামলার শুনানির দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যাত্রাবাড়ি ও ফার্মগেটের হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। অনুমতি মেলে সাভার ও চাংখারপুলের হত্যা মামলার 2 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের। এদিন শুনানিতে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেফতারে কৌশল পাল্টেছেন তারা। আসামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে এখন থেকে তদন্ত শেষ করে তারপর গ্রেফতার চাওয়া হবে। ট্রাইব্যুনালও বললেন, আইন সংশোধন হচ্ছে, গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে তদন্ত সংস্থা। তবে শুনানি শেষে চিফ প্রসিকিউটর দিলেন ভয়াবহ তথ্য। বললেন, গুমের এক মামলার তদন্ত করতে গিয়ে তারা দেখেন সেখানে টাইম বোমা পুঁতে রাখা। টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল। ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। বিচারে গতি আনতে বিএনপির ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, এত বড় গণহত্যার বিচারে আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। যত ষড়যন্ত্রই হোক ট্রাইব্যুনালের বিচারকেও বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার 3টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। জুনে ঢাকার মাঠে হামজার খেলা দেখতে পাবেন দর্শকরা। সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়াম বাফুফের কাছে বুঝিয়ে দেবেন সে, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আদালতে আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 72 আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে 10 নারী আইনজীবী সহ 11 জনের জামিন মঞ্জুর করেছেন বিচারক। গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলাটি করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ মামলায় সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে 83 আইনজীবীর পক্ষে জামিন আবেদন করা হয়। এই ঘটনায় হাইকোর্ট থেকে
8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল এই জামিনের মেয়াদ শেষ হবে। ঈদুল ফিতরের 9 দিনের ছুটির পর পুরনো রূপে ফিরেছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। জুনেই জাতীয় স্টেডিয়ামে হবে হামজা চৌধুরীর হোম অভিষেক ম্যাচ। এর আগে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ করে বাফুফেকে বুঝিয়ে দেবে এনএসসি। ক্রীড়া দিবসে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে 48 ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সব কিছু করবে সরকার। এবং বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলো আমন্ত্রণ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।